আপনি রাষ্ট্র যদি দাঁড় না করাতে পারেন তাহলে ঐক্য দিয়ে কি করবেন? যদি সরকারকে বারবার প্রশ্ন করা হয়, সমালোচনা করা হয়, তাহলে সরকারের গতি বাড়ে। আগে এক দাগে শিক্ষার্থী ছিল, এখন শিক্ষার্থীরা অনেক প্ল্যাটফর্ম অনেকভাবে বিভক্ত হয়ে গিয়েছে, সেটাও বাস্তবতা। কিন্তু তারপরেও যারাই মাঠে আছেন তাদের কথা সরকার শুনছেন, এবং এই সরকারের এটাই হচ্ছে দৃষ্টিভঙ্গি যে যে কোনো ধরনের আলোচনা সমালোচনা পর্যালোচনার ক্ষেত্রে সরকার ওপেন আছে, সরকার শুনবে। আর আমার যেই কথা, আমি যদি বলি যে ঐক্যের ক্ষেত্রে আমি নিজে যেই ডায়ালগটা হয় ইউজুয়ালি রাজনৈতিক দলগুলোর সাথে, সেটাতে আমি নিজে অংশ নিই, আমি আর আদিলুর রহমান খান, আমাদের আরেকজন উপদেষ্টা। তো আমরা চেষ্টা করেছিলাম যে বিশেষ করে আপনার সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরেও দেখেছেন যে নিয়মিত রাজনৈতিক দলগুলোর সাথে, বিশেষ করে বিএনপি জামাত এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে নিয়মিত বৈঠক হচ্ছিল, এবং আমাদের পরিকল্পনা আছে যে যখনই কমিশনগুলো প্রস্তাবনা হাজির করবেন, তারা যখন এগুলো নিয়ে আসবেন রিপোর্ট, আশা করি আগামী মাসে মাঝামাঝি শুরু থেকেই শুরু হবে, কেউ কেউ বলতেছেন জানুয়ারি 7, 10, 15, যখনই আসবে আমরা একটা বৃহত্তর একটা কনসালটেশন হবে, এটা আশা করি হবে, এবং সব রাজনৈতিক দল সব স্টেকহোল্ডারদেরকে নিয়ে স্যার কোনো ডিসিশন বা এই সরকার থেকে কোনো ডিসিশন একপাক্ষিকভাবে নেওয়া হবে না, বরং ওই কমিশনের প্রস্তাবনাগুলো নিয়ে আবারও রাজনৈতিক দলগুলোর সাথে একটা কনসালটেশন ফোরাম হবে, কনসালটেশনও বসা হবে, এবং কতটুকু সংস্কার আসলে সম্ভব এবং কোনটা মধ্যমেয়াদী কোনটা দীর্ঘমেয়াদী এটা নিয়ে আলোচনা করার পরে তখন আগামী জানুয়ারি ফেব্রুয়ারিতে তখন এটা স্পষ্ট হবে জনগণের সামনে এবং রাজনৈতিক দলগুলোর সামনে যে আমাদের প্রায়োরিটি কি, প্রায়োরিটি সংস্কারগুলো কি কি, এবং আমরা কি করতে পারি। যেমন আমি আমার একটা লেখাতেও লিখেছি যে রাজনৈতিক দলগুলো, আমি নাম বলবো না, রাজনৈতিক দলগুলো যে ধরনের সংস্কারের প্রস্তাবনা দিয়েছে, বিভিন্ন জনে বিভিন্ন রকম দফা দিয়েছে, সরকারের এই সংস্কার যে কমিশন এবং সংস্কার যে কার্যক্রম গত 4 মাস প্লাস সময়ে অধিকাংশ দফা এবং অধিকাংশ প্রস্তাবনা কিন্তু ইন্টিগ্রেটেড হয়ে গেছে। এখন রাজনৈতিক দলগুলোর উচিত সরকারের সাথে বসে, বা আমরা তো বসার জন্য আগ্রহী, যে বসে এটা ঠিক করা যে আমরা আসলে কতটুকু সংস্কার করব এবং কোন সংস্কারগুলো আমাদের করলে, যেটা আমি বলবো যে ঐক্য, এবং আজকে যে আলোচনা চলতেছে এখানে বলবো যে আপনি রাষ্ট্র যদি দাঁড় না করাতে পারেন তাহলে ঐক্য দিয়ে কি করবেন? তো রাষ্ট্র দাঁড়া হয়ে থাকে আসলে বেসিক্যালি প্রতিষ্ঠানগুলোর উপরে। বাংলাদেশে তো 72 সংবিধানের আমরা যে পর্যালোচনা করি, ক্রিটিক করি, এটা এই জন্যই করি যে 72 সংবিধানের ভিতর দিয়ে বাংলাদেশে কোনো ধরনের প্রতিষ্ঠান দাঁড়া হওয়ার যে সম্ভাবনা, এটাই নস্যাৎ করে দেওয়া হয়েছে সেই 72 সালে এটা পরাজিত হয়ে গেছে। ফলত আমরা মনে করি যে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো, নির্বাচন কমিশন থেকে শুরু করে অনেক ধরনের প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানগুলোকে যদি সংস্কার করে যদি এটা রাষ্ট্রের প্রতিষ্ঠান আকারে এস্টাবলিশ না করা যায় এবং জনগণের প্রতিষ্ঠান আকারে এস্টাবলিশ না করা যায়, তাহলে জাস্ট সরকার রদ বদলের জন্য এটা আসলে কোনো কার্যকরী পদক্ষেপ হবে না, এবং কোনো সরকার এসে করবে না করবে এটার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমরা আসলে এখন যেই যতটুকু সময় হোক, এটা সব কনসালটেশনের ভিত্তিতে, আমরা একপাক্ষিকভাবে বলবো না, রাজনৈতিক দলগুলো বলছে না এখনো, এটা সবাই মিলে ডিসিশন নেওয়া উচিত যে আমাদের এই কোন কোন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো এবং কোন কোন রাষ্ট্রীয় সিদ্ধান্তগুলো বিষয়ে আমরা ঐকমত্যে পৌঁছাবো, এবং ঐকমত্যে পৌঁছিয়ে ওই প্রতিষ্ঠানগুলোর কতটুকু সংস্কার আমরা নিশ্চিত করে যাব, এবং কতটুকু সংস্কার এখন ধরেন আমরা এই সংস্কারের একটা অংশ করে গেলাম, রাজনৈতিক দলগুলোর কাছে এমন কোনো কি লিগ্যাল ফ্রেমওয়ার্ক থাকবে কিনা যার কারণে তারা জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য হবে, এবং কোনো লিগ্যাল ইনস্ট্রুমেন্টে তারা এটা জবাবদিহিতা করতে হবে যে তারা এই সংস্কার কার্যক্রমগুলো তারা যখন ক্ষমতায় আসবেন তারা এটা চালিয়ে যাবেন কিনা। বলে তো এটাও কিন্তু আমাদের আলোচনা আসা লাগবে, যে জনগণ, যে ছাত্র জনতা শহীদ হয়েছে, যারা রক্ত দিয়েছে, তারা কিন্তু একটা এই রাষ্ট্রটাকে গঠন করার জন্য রক্ত দিয়েছে। 71-এর পরে এই একটা আমাদের জন্য বড় ইভেন্ট, এই বড় ইভেন্টের ভিতর দিয়ে যদি আমরা এই রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী না করতে পারি, এবং আমি আরেকটা বিষয় বলি যেটা হচ্ছে যে জাতি গঠনের প্রশ্নে, বিশেষ করে শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্যের প্রশ্ন যদি বলি, এই সকল বিষয়ে যদি আমরা কোনো রকম দৃষ্টিভঙ্গি যদি জনগণের সামনে উপস্থিত না করতে পারি, তাহলে আমি মনে করি যে আমরা সবাই মিলে ব্যর্থ হব, এবং সবাইকে এই ব্যর্থতার কাছে একটা সম্পূরক প্রশ্ন করতে চাই। একটা সম্পূরক প্রশ্নটা হলো, আপনি অবশ্যই রাজনৈতিক দলের যে ঐক্যের কথা বলছেন, এটা খুবই আশাজনক কথা যে সবাইকে নিয়ে ঐক্যের ডাক দিচ্ছেন।
আজকে সকালবেলায় আমাদের যারা শহীদ পরিবার তাদের অনেকে উপস্থিত ছিল, অনেক আহতরা উপস্থিত ছিলেন, তারাও আসলে অনেকগুলো ব্যাপার নিয়ে আপত্তির জায়গাটা তুলেছেন, তাদের চিকিৎসার ব্যাপার নিয়ে এবং অন্যান্য জায়গা নিয়ে। তো 5 মাস পার হয়ে গেল, তাদের অনেকের দাবি ছিল যেভাবে চিকিৎসার ব্যাপারটা অ্যাড্রেস করাটা জরুরি ছিল সেই জায়গাটা টু দ্য পয়েন্টে হয়নি এই ব্যাপারটা। এবং আরেকটা ব্যাপার, এখনো দেখবেন যে এই দেশের ভেতরে বসে থেকেই ওই বিগত স্বৈরাচার আওয়ামী লীগের অনেককে হুমকি ধামকি দিয়ে যাচ্ছে, একেবারে অনলাইনেও যদি খোলেন একেবারে প্রকাশ্য হুমকি দিয়ে যাচ্ছে। এই ব্যাপারগুলো অ্যাড্রেস করার দায়িত্ব সরকারেরও ছিল। এই পার্টিকুলার 2টা কজে সরকারের কোনো স্পেসিফিক পদক্ষেপ আছে কিনা? আপনারা দেখেছেন যে একটা ছেলেকে হুমকি দেওয়া হয়েছে, আমি যদি ভুল না করি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির, এবং যে তাকে হুমকি দিয়েছে সিরাজগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং যে কোনো ছাত্র যখনই হুমকির সম্মুখীন হচ্ছেন আমরা তথ্য নেওয়ার চেষ্টা করছি, এবং আমরা গোয়েন্দা সংস্থা বা আমাদের যারা সরকারি আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদের মাধ্যমে চেষ্টা করছি যাতে যারা হুমকি দিচ্ছে তাদেরকে যাতে অ্যাপ্রিহেন্ড করা যায়। এটা একটা বিষয়। আর চিকিৎসার বিষয়ে আমাদের অনেকগুলো পদক্ষেপ ছিল এবং রাজনৈতিক দলগুলোরও ভূমিকা রাখার সুযোগ ছিল বলে আমি মনে করি। সরকারকে আরো অ্যাকাউন্টেবল করা দরকার ছিল। আমরা চাই সরকারকে মানুষ অ্যাকাউন্টেবল করুক। আমাদেরকে যদি সরকারকে বারবার প্রশ্ন করা হয়, সমালোচনা করা হয়, তাহলে সরকারের গতি বাড়ে। এটা আমরা সরকারে গিয়ে দেখেছি। এই জন্য খুবই স্ট্রং ক্রিটিক থাকা, অ্যাকাউন্টেবিলিটি মেজার্স থাকা জনগণের পক্ষ থেকে এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা চেষ্টা করেছি। আমরা গণ অভ্যুত্থান সেল ছিল, আমাদের জুলাই ফাউন্ডেশন আলাদাভাবে কাজ করেছে, এবং সরকারের দিক থেকেও শহীদ এবং আহতদের শহীদের পরিবার এবং আহতদের পুনর্বাসনের জন্য পদক্ষেপ আছে। এবং আগামী মাসে আমরা চেষ্টা করব যে এই 31শে ডিসেম্বরে আমরা চিকিৎসার ক্ষেত্রে একটা ব্যবস্থা নেওয়ার জন্য আমরা বলেছিলাম গত মাসে, যখন আহতরা একটা প্রসেশন বের করেছিল। কিন্তু এটা একটা জায়গায় এখন এসে পৌঁছেছে যে অধিকাংশ আহতদের চিকিৎসার সুযোগ তৈরি হয়েছে। কিন্তু যেটা হয় যে অ্যাভেলেবিলিটি, যেটা আমরা পড়েছি যে ধরেন আপনার হচ্ছে ডিজিটাল ডিসক্রিমিনেশন বলে একটা জিনিস আছে, যে আমরা আসলে বলতেছি যে আপনি অনলাইনে আমরা এই ঠিকানা দিয়ে দিচ্ছি, বা আরও অনেকগুলো জিনিস আমরা বলতেছি যে অনলাইনে আবেদন করেন, আপনারা এখান থেকে পাবেন। কিন্তু যেটা দেখা যায় যে আসলে আমাদের অনেক প্রত্যন্ত অঞ্চল অনেক মানুষ আহত হয়েছে, যারা ধরনের ঢাকায় আহত হয়েছে গ্রামে নিয়ে গেছে, আর হয়তো ঢাকায় তার আশা হয় নাই। তো এই মানুষগুলো দেখা যাচ্ছে যে ওই পুরা সরকারের যে প্রক্রিয়ার, এই প্রক্রিয়ার ভিতরে ডিজিটাল প্রক্রিয়া যেটা আছে অবলম্বন করা হয় ওটার ভিতরে অন্তর্ভুক্ত হয়নি, অনেকে এটা থেকে বাদ পড়ে গেছে। ফলে তো ডিজিটাল ডিসক্রিমিনেশন শিকার হয়েছে। এটা আবার আরেকটা জায়গা থেকে হয়েছে, যে কারণ হচ্ছে আমাদের স্থানীয় যেই প্রশাসন, এই প্রশাসনটা আমরা বাস্তবিক কারণে এটা কিন্তু সক্রিয় করা সম্ভব হয়নি। এটা এখন চলতেছে আমলাদের দিয়ে, প্রশাসক দিয়ে, এবং আমলারা দেখা যাচ্ছে একজন ডিসি 4-5টা দায়িত্ব পালন করতেছেন, একজন উপজেলা অফিসার যিনি আছেন উনি অনেকগুলো দায়িত্ব পালন করতেছেন। ফলত এখানে কিছু আমাদের যেহেতু একটা সিস্টেমকে আমরা আসলে উপরে ফেলে দিছি, কিন্তু আরেকটা সিস্টেমকে রিইনস্টেট করার মতো যে জনবল, যে লোকবল, এটা তো আসলে এই সরকারের হাতে নাই। ফলত এখানেই জনগণ এবং রাজনৈতিক দলগুলো সবার সমর্থন নিয়ে আমাদের কাজ করার আমাদের স্পষ্ট আমাদের আগ্রহ আছে। আমরা চাই সব রাজনৈতিক দলগুলো এই যে ঐক্যের জায়গা জুলাই গণ অভ্যুত্থানের ভিতর দিয়ে এবং শহীদদের রক্তের ভিতর দিয়ে তৈরি হয়েছে, সব রাজনৈতিক দলগুলো এটার ব্যাপারে সংবেদনশীল থাকবেন এবং সরকারকে সহযোগিতা করবেন। সরকারকে সবচেয়ে বড় সহযোগিতা করাটা হচ্ছে যৌক্তিক সমালোচনা এবং পর্যালোচনা, যার কারণে সরকারের কার্যক্রম স্পিডি হবে এবং জনগণ উপকৃত হবে। সবাইকে ধন্যবাদ।